নমস্কার, আমি অর্পিতা আর তোমরা রয়েছো আমার সাথে অর্থাৎ অর্পিতার সাথে ম্যাথ এই চ্যানেলটিতে। আর আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ফেব্রুয়ারি মাসেরটা, বা এটা পার্ট 2ও তোমরা বলতে পারো। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং ক্লাস হচ্ছে 10। ক্লাস 10-এর ম্যাথ নিয়ে আজকে আলোচনা করছি। এর পূর্ণমান হচ্ছে 20। আচ্ছা, এবার দেখো প্রশ্ন শুরু হচ্ছে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো বলেছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে একেরটাতে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবার ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, তো দেখো প্রত্যেকটা মান হচ্ছে 1 করে। এখানে টোটাল 3টে প্রশ্ন রয়েছে এবং 3টে প্রশ্নের প্রত্যেকটার মান 1 করে, টোটাল আমাদের 3 নম্বর রয়েছে। এবার প্রথম প্রশ্নটা দেখো কি আছে বলেছে কয়েকটাতে। সরল সুদের ক্ষেত্রে দ্বিতীয় বছরের সুদ। এখানে 4টে অপশন রয়েছে। তৃতীয় বছরের সুদের অসমান, চতুর্থ বছরের সুদের অসমান, যে কোনো বছরের সুদের অসমান এবং প্রথম বছরের সুদের সমান। এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে প্রথম বছরের সুদের সমান। এবার তোমরা যদি চাও এখানে উত্তরটা লিখে কিন্তু শেষ করতে পারো। এখানে আমি প্রত্যেকটাতে একটু করে কারণ ব্যাখ্যা করে দিয়েছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়, এবং তোমরা চাইলে এটা লিখতেও পারো খাতায়। এবার নাও লিখতে পারো, তোমরা এখানে এতটুকু লিখে অ্যান্সার শেষ করে দিতে পারো, কারণ প্রত্যেকটাতে 1 নম্বর আছে, এখানে কারণ ব্যাখ্যা না করলেও চলে। আচ্ছা, তাহলে কারণটা দেখে নিই আমরা। সরল সুদের ক্ষেত্রে আসল একই থাকলে প্রতি বছরের সুদের পরিমাণ সমান হয়। তার মানে দেখো সরল সুদের ক্ষেত্রে কিন্তু যদি আসলটা ফিক্স থাকে, আসল যদি তুমি কম বেশি না করো, আসলটা যদি একই রাখো, ধরো 500 টাকা ছিল, 500 টাকাই রয়েছে, তাহলে প্রত্যেক বছর কিন্তু ওর উপরে আমরা কিন্তু সুদটা যেটা পাবো প্রতি বছর, সেটা কিন্তু একই পরিমাণ সুদ কিন্তু প্রতি বছর আমরা পেতে থাকবো। তাই এখানে প্রথম বছরের সুদের সমান বলেছে, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। বাদ বাকি প্রত্যেকটাতে দেখো অসমান ছিল, কিন্তু এটাতেই একমাত্র সমান ছিল, তাহলে আমাদের এইটাই অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা ক্ষয়ের হচ্ছে দেখো কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা হলে এবং 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। অপশন কি কি দিয়েছে দেখো। এতে দিয়েছে হচ্ছে 260 টাকা, বিতে 220 টাকা, সিতে হচ্ছে 240 টাকা এবং ডিতে হচ্ছে 100 টাকা। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হবে ডি, 100 টাকা। কেন 100 টাকা হবে? এখানে দেখো আমাদের সরল সুদের কথা বলেছে। এবার সরল সুদের ক্ষেত্রে কি হয়, এই যে একটু আগে বললাম যে আসল একই থাকলে প্রত্যেক বছরের সুদের পরিমাণ সমান হয়। তাহলে এবার যদি 2 বছরের যেই টাকাটা, এই 1 বছরের যেই টাকাটা দিয়েছে 120 টাকা এবং 2 বছরের যেই টাকাটা দিয়েছে 140 টাকা, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সুদ আসল দিয়েছে। 1 বছরের সুদ আসল, এটা 2 বছরের সুদ আসল, মানে সুদ আর আসল দুটোই যুক্ত আছে এখানে। এখানেও তাই সেম ব্যাপার, 2 বছরের সুদ রয়েছে আর আসল রয়েছে। তাহলে দেখো এই যে 2 বছরের সুদ আর এখানে যে 1 বছরের সুদ ঢুকে আছে এই টাকাটার মধ্যে, তাহলে এই দুটোকে মাইনাস করলে আমরা দেখো বছরের বছরের গ্যাপ তো 1, তাহলে প্রতি বছরের যে সুদটা হচ্ছে সেইটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো 2 বছরের সরল সুদ এবং 1 বছরের সরল সুদের পার্থক্য করেছি এখানে। তাই সেক্ষেত্রে কি হচ্ছে, 140 টাকা থেকে 120 টাকা মাইনাস করলে পরে 20 টাকা পাচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমাদের প্রতি বছরের পাওয়া সুদের পরিমাণ। যে আসলটা রয়েছে তার উপর প্রতি বছর আমরা এই পরিমাণ সুদ পাচ্ছি। তাহলে আসল কি করে বার করব? দেখো আসল হচ্ছে আমাদের 1 বছরের সুদ আসলটা দেওয়া ছিল 120 টাকা। তাহলে এইটা থেকে আমরা কি করছি, এই 1 বছরের যেই আসল আর মানে সুদ আসলটা যেটা দেওয়া রয়েছে সেটা থেকে আমরা কি করছি, এই 20 টাকা মাইনাস করছি, মাইনাস করে কিন্তু আসল পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে এই 100 টাকাটাই হচ্ছে আমাদের জাস্ট অ্যান্সার। তোমরা চাইলে আমি বারবার বলছি এতটুকু লিখে অ্যান্সার শেষ করতে পারো, কারণটা না লিখলেও চলে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো। এর পরের প্রশ্নটা হচ্ছে বার্ষিক p% সরল সুদের হারে p টাকা 1 বছরের সুদ হবে। এখানে অপশন কি কি দেওয়া রয়েছে দেখো। এরটা হচ্ছে p/50 টাকা, বি এরটা হচ্ছে p² টাকা, সি এরটা হচ্ছে p²/100 টাকা আর ডি এরটা হচ্ছে 100 p টাকা। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে হচ্ছে সি এরটা p²/100 টাকা। আচ্ছা, এবার আমরা কারণটা দেখে নিই। দেখো এখানে মূলধন কত বলেছে, মূলধন বলেছে p টাকা, তাই তো? তাহলে আমি লিখেছি মূলধন p টাকা, বার্ষিক সরল সুদের হার হচ্ছে p% আর সময় হচ্ছে আমাদের 1 বছর। তাহলে এবার সুদ ক্যালকুলেট করি। আমাদের ফর্মুলা আছে p/t/100, যেখানে এবার p হচ্ছে এখানে আমাদের মূলধন, আর হচ্ছে আমাদের বার্ষিক সুদের হার, আর সময় হচ্ছে t। তাহলে এখানে আমি লিখেছি p ইন্টু আর হচ্ছে p ইন্টু, এখানে টিটা আগে লেখা আছে, p ইন্টু t ইন্টু আর লিখেছি। প্রত্যেকটা লিখে /100 করেছি। দেখো এগুলোকে গুণ করলে p²/100 আসছে, তাহলে ওইটাই আমাদের অ্যান্সার। উত্তর লিখেছি আমি
সি এরটা পি স্কোয়ার বাই 100 টাকা। তাহলে এর পরেরটা দেখো, এর পরের হচ্ছে 2 নম্বরের অঙ্কগুলো, 2 নম্বরের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে সত্য মিথ্যা লেখো। এবার এই সত্য মিথ্যা লেখোতে দেখো প্রত্যেকটার মান রয়েছে কিন্তু 1 করে, এখানেও 3টে টোটাল প্রশ্ন রয়েছে, প্রত্যেকটার মান 1 করে। আচ্ছা, কয়েকটা দেখো কি বলছে, বার্ষিক R/2% সরল সুদের হারে 2x টাকার টি বছরের সুদ আসল হচ্ছে 2x প্লাস এক্স আর টি বাই 100 টাকা। তাহলে এটা আবার সত্য হবে না মিথ্যা হবে? আমি এখানে শুধু সত্য লিখেছি, তুমি চাইলে এখানে লিখতে পারো উক্তিটি সত্য, উক্তিটি সত্য, বা প্রদত্ত উক্তিটি সত্য, বা আরও লিখতে পারো প্রদত্ত বিবৃতিটি সত্য। এটা নানানভাবে লেখা যায়, মধ্যে কথা হচ্ছে এই উক্তিটি সত্য। এবার সত্যটা কি করে বা তার কারণটা দেখো আমি বুঝিয়েছি। এখানে আসলটা কি, আসল এখানে দেখো বলেছে আসল হচ্ছে এখানে 2x টাকা বলেছে, লিখেছি। বার্ষিক সুদের হার হচ্ছে R/2% লিখেছি, এবং সময় হচ্ছে টি বছর, এই যেখানে বলেছে টি বছরের সুদ আসল, তাহলে সময় হচ্ছে টি বছর লিখেছি। এবার আমি এখানে সুদটা দেখো ক্যালকুলেট করেছি, সুদ হচ্ছে PTR/100। এবার PTR/100 আমি দেখো এখানে ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। পি হচ্ছে এখানে আমাদের 2x, টি হচ্ছে টি, আর হচ্ছে এই যে স্মল আরটা, এটা আমরা বার করেছিলাম, যেটা লিখেছিলাম R/2, ক্যাপিটাল R/2। এই যে ক্যাপিটাল R/2টাকে তুমি উপরেও লিখতে পারো, আমি কি করেছি উপরে আর লিখেছি, নিচে 2টা লিখেছি, এইভাবেও লেখা যায়। এবার এখানে দেখো 2 কেটে গেল, থাকলো কি এক্স আর টি বা এক্স টি আর, একই ব্যাপার লিখতে পারো, লিখে বাই 100, যেহেতু এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে এক্স আর টি, আমি তাই এক্স আর টি লিখেছি বাই 100। এবার এইটা কিন্তু সুদ আসল নয়, এটা শুধু সুদ। এবারে এর সাথে আসল যুক্ত হলে পরে সুদ আসল বেরোবে। তাহলে আমি সুদ আসলটা ক্যালকুলেট করছি, এখানে আসল হচ্ছে 2x প্লাস এক্স আর টি বাই 100 টাকা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা উক্তিটি আমাদের, এইটা দেখো এটা কিন্তু মিলে গেছে এর সাথে, সেজন্য আমি লিখেছি উক্তিটি সত্য। এর পরেরটা দেখো, ক্ষয়ের প্রশ্নটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 10%। এবারে কোনো মূলধন বলেছে, এখানে কোনো মূলধনের পরিমাণ কিছু বলেনি, এখানে উক্তিটি কিন্তু সত্য হবে। ঠিক আছে, এবারে কেন সত্য সেই কারণটা আমরা দেখে নিই, চলো। মনে করি আসল হচ্ছে পি টাকা ধরলাম, এবার সেটা মূলধনটা 10 বছরে দ্বিগুণ হয়েছে, তার মানেটা হচ্ছে দ্বিগুণ হওয়ার মানে কিন্তু সুদ আসল একসাথে 2p হয়েছে। ঠিক আছে, তাহলে আমি সুদ কী করে ক্যালকুলেট করব? সুদ হলো 2p মাইনাস পি। বোঝা গেল কেন 2p লিখেছি? এখানে বলেছে 10 বছরে দ্বিগুণ হয়েছে, 10 বছরে কিন্তু আসলটা দ্বিগুণ, মানে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হওয়া মানে ওর সাথে কিন্তু সুদটা যোগ হয়ে দ্বিগুণ হয়েছে। সুদ আর আসল দুটো একসাথে দ্বিগুণ, মানে আগে যে যে মূলধনটা আমি বিনিয়োগ করেছিলাম তার দ্বিগুণ, কথাটার অর্থ হচ্ছে দ্বিগুণ হয়েছে মানে হচ্ছে তার সাথে সুদটা যোগ হয়ে দ্বিগুণ হয়েছে। তার মানে দেখো 2p মাইনাস পি করলে পি টাকা আসছে, তার মানে যত টাকা আসলে আমি দিয়েছিলাম তত টাকাই সুদে দাঁড়িয়েছে 10 বছরে, তার জন্য ওটা দ্বিগুণ হয়েছে। সের জন্য কিন্তু আমি সুদ হচ্ছে 2p মাইনাস পি। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। এই জায়গাটাতে অনেকেই সুদ ইকুয়াল টু 2p করে দেয়, 2p টাকা, যেটা কিন্তু একেবারেই ভুল। এখানে কিন্তু দ্বিগুণ হওয়া মানে কোনো টাকা আসল আর সুদ একসাথে মিলে দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, এবার দেখো বার্ষিক সরল সুদের হার হচ্ছে 10% আর সময় হচ্ছে 10 বছর। আবার সুদ, এবার সুদটাকে কি করে ক্যালকুলেট করছি? এবারে দেখো সুদ যখন ক্যালকুলেট করার ফর্মুলা কি আমাদের পি আর টি বাই 100। এবারে আমি এখানে কী করেছি, ফর্মুলাটা না লিখে ডিরেক্ট লিখেছি পি, এখানে আসল হচ্ছে আমাদের পি, আরও হচ্ছে তোমার 10, আর টিও হচ্ছে এখানে আমাদের 10, টি মানে হচ্ছে সময়। এবার সেগুলো বসিয়ে দিয়েছি, ভ্যালুগুলো সব বসিয়ে দিয়েছি, এবার কাটাকাটি করেছি, কাটাকাটি করে দেখো পি টাকাই এসছে। ঠিক আছে, তার মানে এটা কথাটা সত্য যে সুদ কিন্তু পি টাকাই আসছে, যেহেতু আমাদের প্রত্যেকটা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা দিয়ে আমি কিন্তু সুদটা ক্যালকুলেট করে দেখছি যে ঠিক পি টাকাই বেরোচ্ছে না অন্য কিছু বেরোচ্ছে। যদি একই সেম বেরোয় তাহলে পরে এটা কিন্তু উক্তিটি সত্য। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ক্ষয়েরটা হচ্ছে সত্য হলো। এবারে গয়েরটা দেখো, বার্ষিক R% হার সরল সুদে এক্স টাকার টি বছরের সুদ আই টাকা হলে এক্স আর টি ইকুয়াল টু হচ্ছে 100i। এবার এই উক্তিটাও সত্য, এর কারণটা দেখে নিই। বার্ষিক R% হার সরল সুদে এক্স টাকার টি বছরের সুদ। এবারে দেখো আমাদের এখানে আসল হচ্ছে এক্স টাকা, তাই তো, এক্সটা লিখেছি, ইন্টু আর লিখেছি পার্সেন্টেজটা, ইন্টু টি লিখেছি, পি আর টি
ফর্মুলা থেকে সেটা থেকে এখানে আমি লিখেছি পি এর ভ্যালু যেহেতু এক্স, এখানে ডিরেক্ট বসিয়ে দিয়েছি বাই 100। এবার এখানে দেখো ক্যালকুলেট করলে কিছুই তো কাটাকুটি যাচ্ছে না, কিন্তু এখানে তাহলে গুণ হয়ে যাচ্ছে, এক্স আর টি বাই 100 হলো। এবার এই এক্স আর টিটা কি সুদ, তো তাহলে আবার সুদ এখানে বলে দিয়েছিল আমাদের আই টাকা, তাহলে এইটা ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে 100টা এখানে ক্রস মাল্টিপ্লাই হয়ে কী হয়ে যাচ্ছে, এক্স আর টি ইকুয়াল টু 100 আই। তাহলে যা ছিল সেটাই বেরিয়েছে, তার মানে উক্তিটি সত্য। আশা করি বোঝা গেল এতদূর। এর পরের অঙ্কটা আমরা দেখে নিই, চলো। আচ্ছা, এবারে 3-এর অঙ্কটা, 3-এর ক। 3-এর কয়ের অঙ্কটাতে দেখো কত নম্বর রয়েছে আগে দেখে নিই। 2 নম্বর রয়েছে। এবার 3-এর অঙ্কগুলোতে প্রত্যেকটাতে 2 নম্বর করে রয়েছে। এবার অঙ্কটা কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার 8% হলে কোনো টাকা কত বছরে সুদাসলে 8/25 অংশ হবে, তা নির্ণয় করো। তাহলে সমাধানটা কী হবে? ফার্স্টে দেখো এখানে কোনো টাকা বলেনি, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, সেটা যখন সুদ পাচ্ছি তখন সেটা আসলে 8/25 অংশ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আসলটা ধরে নিতে হবে। ধরি আসল হচ্ছে পি টাকা, এবং সময়ও যেহেতু এখানে আমাদের বার করতে হবে, তাহলে সময়টাও ধরে নিয়েছি, সময় হচ্ছে টি বছর। এবারে সুদটা আমি ক্যালকুলেট করেছি, দেখো সুদ আই ইকুয়াল টু ক্যালকুলেট করে দেখো, আসলে সেটা হচ্ছে 8/25 অংশ হবে। তাহলে এটা আসল আমাদের পি ইন্টু 8/25 টাকা করেছি। এবারে এটাকে ক্যালকুলেট করে বেরিয়েছে 8p/25 টাকা। এবারে বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে যদি 8%, সেটা হচ্ছে 8% এখানে দেয়াই রয়েছে, ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার 8% সেটা দেওয়া রয়েছে। এবার আমরা জানি বলে আমি এটাকে ক্যালকুলেট করছি, যেটা ফর্মুলা সেটা লিখেছি, আই ইকুয়াল টু PTR/100। এবারে আই এর ভ্যালুটা দেখো, এখানে আই হচ্ছে সুদের ভ্যালুটা হচ্ছে আমি এখানে 8p/25 সেটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে পি এর ভ্যালু পি আছে, পি টাকাটা ধরেছি, টি হচ্ছে টি আছে, সময়টা টি ধরেছিলাম, এবং আর এর ভ্যালুটা জানি আমি শুধু এইটা বসিয়ে দিয়েছি বাই 100। এবার এটাকে দেখো ক্যালকুলেট করে কি বেরিয়েছে, এবার টিটাকে ক্যালকুলেট করছি, টিটা এখানে লিখলাম ফার্স্টে। এবার বাদ বাকি সব জিনিসগুলোকে ধরো তুমি ওইদিকে নিয়ে যাচ্ছ। ধরো 8p/25 এটাকে ফার্স্টে লিখেছি, তারপরে এই 100টা এখানে যাচ্ছে, তাহলে সেটাকে লিখেছি এখানে ইন্টু 100। আর এবার এই যে পি আর 8 এইগুলোকে কী করেছি, এই পাশে ক্রস করে নিচে নিয়ে এসেছি, তাহলে পি ইন্টু 8 লিখেছি। এবার এগুলোকে কাটাকাটি করেছি, ফার্স্টে আমি 25 দিয়ে 100কে কেটেছি, 4 বেরিয়েছে, পি কেটে গেছে, 8 কেটে গেছে, তাহলে অ্যান্সারটা হলো কি 4। তাহলে নির্ণয় সময় হচ্ছে 4 বছর। আচ্ছা, এর পরের অঙ্কটা দেখি। তাহলে এখানে আমাদের সময় কিন্তু বেরিয়ে গেল। এর পরের অঙ্কটাতে চলে যাই। 3-এর ক্ষয়ের অঙ্কটা, বার্ষিক 3% সরল সুদের হারে কোনো মূলধন 5 বছরে সুদ আসলে 966 টাকা হলে মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মূলধনটা নির্ণয় করতে হবে, মূলধন দেয়া নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বার্ষিক সরল সুদের হার দেয়া রয়েছে, সময় দেয়া রয়েছে, এবং সুদ আসলটা দেয়া রয়েছে। আচ্ছা, এবারে দেখো সমাধানটা কি করে করব। সমাধান হচ্ছে, ধরি আসল হচ্ছে, এখানে তো দেওয়া নেই তো আসলটা, ওই জন্য ধরে নিয়েছি আসল হচ্ছে পি টাকা, এবং বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু লিখেছি 3%, এবং সময় হচ্ছে টি হচ্ছে 5 বছর। তাহলে দেখো এখান থেকে আমরা সুদটা ক্যালকুলেট করতে পারি। সুদটা ক্যালকুলেট করছি PTR/100। পি তো পিই থাকছে, কারণ পিটাকে আসল পি ধরেছি। তাহলে পি ইন্টু 5 ইন্টু 3/100। তাহলে এই 5 দিয়ে 100কে কেটে 20 হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত বেরিয়েছে দেখো, এখানে সুদটা কত বেরিয়েছে, এটা অ্যাকচুয়ালি অ্যান্সার নয়, সুদ হচ্ছে আমাদের এখানে 3p/20 টাকা। এবার দেখো আমাদের এই সুদ আসলটা দিয়ে দিয়েছিল 366 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, এই যে সুদ বেরালো, এই সুদটাকে আসলের সাথে যোগ করলে তো সুদ আসল পাবো। তার মানে p প্লাস 3p/20 করবো, করে সেটা যেটা বেরোবে সেটাকে ইকুয়াল করবো, বা প্রশ্নানুসারে বা শর্তানুসারে বলে এর সাথে ইকুয়াল করে পি এর ভ্যালুটা ক্যালকুলেট করবো। এবার দেখো তাহলে সুদ আসলটা সেইভাবেই ক্যালকুলেট করেছি। সুতরাং সুদ আসল ইকুয়াল টু পি প্লাস আইটা এখানে কী ছিল দেখো, আইটা এখানে ছিল হচ্ছে সুদটা যেটা ক্যালকুলেট করেছিলাম, সেটাকেই এখানে কি করছি, যোগ করছি। তাহলে পি প্লাস 3p/20। আচ্ছা, এটাকে ক্যালকুলেট করে দেখো, এই 20টা পি এর সাথে গুণ হয়ে কী হচ্ছে, 20p প্লাস 3p, আর নিচে এখানে লসাগু তো 20 হয়েছে, যোগ করে এখানে ক্যালকুলেট করে বেরোলো হচ্ছে 23p/20 টাকা। তাহলে প্রশ্নানুসারে এই 23p/20 ইকুয়াল টু হচ্ছে 966 টাকা। এবার এই যে 966 টাকা পিয়ে কী হবে, 966 দিকে কী হবে, 20টা চলে যাবে, আর 23টা ক্রস হয়ে নিচে চলে আসবে। দেখো সেটাই করেছি, করে এবার এটা 23 দিয়ে এটাকে কাটাকাটি করলে পরে কিন্তু হচ্ছে 42। তাহলে 42 × 20 করলে আবার হচ্ছে 840।
তাহলে নির্ণেয় মূলধন হচ্ছে 840 টাকা। ঠিক আছে, বোঝা গেল? এটা আমাদের তাহলে কিন্তু আমাদের কিন্তু মূলধনটাই ক্যালকুলেট করতে দিয়েছিল, মূলধন কিন্তু বেরিয়ে গেছে। এগুলোর বেশি নম্বর নেই, 2 নম্বর করে ছিল, বেশি বড় অঙ্ক কিন্তু ওখানে করা যাবে না, ছোট করেই করতে হবে। এখানে শুধু ক্যালকুলেশনটাই করা হয়েছে, মানে বেশি বড় নয় অঙ্কটা। দেখে বড় মনে হলেও কিন্তু বড় কিন্তু নয় অ্যাকচুয়ালি। এরপরে দেখো 4-এর কয়ের অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু একটু বড় হবে। দেখো 5 নম্বর করে রয়েছে, এই অঙ্কগুলো একটু বড় হবে। তাহলে একই সময়ে এ ব্যাংকে 4000 টাকা এবং বি হচ্ছে পোস্ট অফিসে 4000 টাকা রাখে। তাহলে এ আর বি দুটো লোক, যারা একজন ব্যাংকে রাখছে, একজন পোস্ট অফিসে রাখছে, এবং দুটোর নিশ্চয়ই সুদের হার কিন্তু সমান হবে না। দেখো এখানে সুদের হার কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে আমরা পুরো অঙ্কটা পড়ি আগে। 4 বছর পর তারা সুদসহ যথাক্রমে 4640 টাকা ও 4800 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করো। তাহলে এই যে সরল সুদের হারের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। দেখো এরা দুজনেই, এ আর বি দুজনেই কিন্তু 4 বছর পরে সুদসহ টাকা পেয়েছে, এত টাকা আর এত টাকা। দেখো দুটো কিন্তু টাকার পরিমাণ কিন্তু আলাদা। দেখো ব্যাংকের টাকাটা কম এবং পোস্ট অফিসের টাকা কিন্তু বেশি। দেখো দুজনেই কিন্তু সমান পরিমাণ টাকা ব্যাংকে আর পোস্ট অফিসে রেখেছিল, দুজনেই 4000 টাকা করে রেখেছিল, কিন্তু 4 বছর পরে তারা কিন্তু ব্যাংক থেকে কম টাকা পেয়েছে এ, বি কিন্তু পোস্ট অফিস থেকে একটু সেই তুলনায় বেশি টাকা পেয়েছে। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাতটা নির্ণয় করার আগে আমাদের সরল সুদ নির্ণয় কিন্তু, এই সরল সুদের হারটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে দেখো আমি ধরে নিয়েছি, মনে করি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার যথাক্রমে R1% ও R2%। এবার তাহলে ফার্স্টে ব্যাংকের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করছি। ব্যাংকের ক্ষেত্রে আসল পি ইকুয়াল টু হচ্ছে 4000 টাকা, সুদ আসলটা আমাদের দিয়ে দিয়েছে 4640 টাকা। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, সুদ নির্ণয় করতে পারি। সুদটা আমি নির্ণয় করে নিয়েছি ফার্স্টে। সুদ হচ্ছে এখানে 4640 মাইনাস 4000 টাকা ইকুয়াল টু হচ্ছে 640 টাকা। আর সময় টি এখানে কত হয়েছে, 4 বছর। প্রত্যেকের জন্য কিন্তু সময় কিন্তু 4 বছর, ব্যাংকের জন্য, পোস্ট অফিসের জন্য। তাহলে আমি ব্যাংকের আসল, সুদ আর সময় সব লিখে নিয়েছি। এবার যেটা আমাদের এখান থেকে পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে হবে। ফর্মুলা আমরা জানি, শর্তানুসারে হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার সেখান থেকে প্রত্যেকটার ভ্যালু বসাচ্ছি। আই হচ্ছে এখানে আমাদের ক্যালকুলেট করে বের করেছি 640 টাকা, সেটা বসিয়েছি। পি হচ্ছে 4000 টাকা। আর হচ্ছে এখানে আমি ফার্স্টেই ধরে নিয়েছি যে R1 এখানে বার্ষিক সরল সুদের হার ইন্টু 4/100। এবার R1 ইকুয়াল টু আমি কি করছি, এই যে 640 এর সাথে কি হচ্ছে, এই 100টা গুণ হয়ে গিয়ে ক্রস করে এপাশে গিয়ে গুণ হয়ে বসছে, তাহলে সেটাই লিখেছি এখানে আমি। আর এই 4000 আর 4 এই দুটো কিন্তু ক্রস হয়ে এর নিচে এসে বসছে, সেটাই আমি এখানে করেছি। এবার তারপর কাটাকাটি করেছি, এখানে 3টে টোটাল জিরো আছে, দেখো আমি কেটে দিয়েছি 3টে জিরো। তারপরে করেছি হচ্ছে এই 4 দিয়ে কেটেছি হচ্ছে 64কে কাটলে 16 বেরোচ্ছে, আবার 4 দিয়ে এই 16কে কাটলে কিন্তু 4 বেরোচ্ছে। তাহলে অ্যান্সার আমাদের কী হলো, R1 হচ্ছে 4% বেরিয়ে গেল। দেখো আমি লিখেছি তারপর, সুতরাং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 4%। তারপর এবার পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে, একইভাবে সরল সুদ ক্যালকুলেট করতে হবে। তাহলে আসল হচ্ছে 4000 টাকা, সুদ আসল হচ্ছে 4800 টাকা বলাই ছিল, এবং সুদ আমি এখান থেকে ক্যালকুলেট করলাম 800 টাকা বেরোলো। সময় হচ্ছে 4 বছর। তাহলে শর্তানুসারে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, একই ফর্মুলা। সেখান থেকে আমি আই এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এই যে এখানে ক্যালকুলেট করে বার করেছিলাম 800 টাকা, সেটাকে এখানে বসিয়ে দিলাম 800 ইকুয়াল টু পি এর ভ্যালু হচ্ছে 4000 ইন্টু আর হচ্ছে R2 আর টি হচ্ছে 4/100। তাহলে এখানে ক্যালকুলেট করছি, দেখো এই R2টাকে ক্যালকুলেট করছি। R2টাকে ক্যালকুলেট করার জন্য এই 100টাকে এই পাশে আনতে হবে এবং 4000 আর 4টাকে নিচে নিয়ে আসতে হবে, সেটাই করেছি। 800 ইন্টু 100/4000 ইন্টু 4। তাহলে এইটাকে দেখো, আগে আমি এই 3টে জিরো কেটে দিয়েছি, একটা জিরো কিন্তু এখানে আছে, ঠিক আছে, এটাকে কিন্তু কেটে দেবে না, মানে না দেখে কিন্তু জিরোগুলোকে সব কেটে দেবে না, দেখবে কোথায় কটা করে জিরো রয়েছে। নিচে যদি 3টে জিরো থাকে তাহলে, উপরে যদি 3টে জিরো থাকে তাহলে তুমি কাটতে পারো, কিন্তু উপরে 4টে আছে, নিচে 3টে আছে, তুমি কিন্তু প্রত্যেকটা জিরো যদি কেটে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা, একটু খেয়াল রাখবে এই জায়গাটা। আচ্ছা, এবার আমি 4 দিয়ে কেটেছি হচ্ছে 80কে কাটলে হচ্ছে 20 বেরোচ্ছে, বা আবার 4 দিয়ে 20কে কাটলে 5 বেরোচ্ছে, তাহলে এখানে R2 হচ্ছে 5 বেরোলো। তাহলে এখান থেকেই দেখো আমরা বুঝতেই পারছি যে R1 এখানে 4
আর R2 ভ্যালু এখানে 5, তাহলে কিন্তু দেখো ব্যাংক আর পোস্ট অফিসের সরল সুদের হারের অনুপাতটা কিন্তু 4:5 হবে, সেটা কিন্তু বলা হবে, মানে এখান থেকেই বুঝতে পারছি। তাও আমাদের এটা কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে, এটা আমাদের কিন্তু লিখে দেখাতে হবে। দেখো সেটাই আমি লিখেছি এখানে। সুতরাং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারটা লিখলাম 5%, তারপর লিখেছি সুতরাং ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত হচ্ছে 4:5, এবং উত্তরটা তারপরে লিখেছি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত 4:5। ফাইনালি অ্যান্সারটা আমি এটা লিখে দিয়েছি। এটা 5 নম্বরের অঙ্ক আছে, একটু লেন্দি হবে। এটা কিন্তু এতটা মানে লেন্দি করতেও হবে, মানে অঙ্কটা না পুরোপুরি প্রপার প্রসেসে না করলে কিন্তু অঙ্কটা হবে না, অঙ্কটা করতে হবে। তারপরে অঙ্কটা আমরা দেখে নিই 4-এর ক্ষয়েরটা। এই অঙ্কটাতেও কিন্তু মান কিন্তু 5 রয়েছে। তাহলে ফার্স্টে অঙ্কটা পড়ি। মিস্টার এ চাকুরি থেকে অবসর নেওয়ার সময় গ্র্যাচুইটি বাবদ এককালীন 12 লাখ টাকা পেলেন। ঠিক আছে, তোমাদের অঙ্কে যেটা আমি দেখলাম মানে কোয়েশ্চেনটাতে এরকমভাবে ছিল, ঠিক আছে, 12 কমা দিয়ে 3টে শূন্য কমা 2টো শূন্য, এইভাবে কিন্তু টাকা লেখা হয় না। টাকাতে ফার্স্টে এপাশে একক দশক শতকটা, যে একক দশক শতক লেখার পর কমাটা বসে, তারপরে দুটো সংখ্যা লেখার পর কমা বসে। এটা জাস্ট হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা একটু তোমরা দেখে নিও তোমাদের কোয়েশ্চেনে কীরকম আছে। এরকমভাবে কিন্তু টাকাটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, টাকা পেলেন, ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে এলআইসি ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। তাহলে দেখো তিনি দুটো জায়গায় টাকাটা ভাগ করে রাখতে চাইছেন, এক জায়গায় রাখতে চাইছেন না, ঠিক আছে। দু জায়গায় যদি এমনভাবে ভাগ করতে চাইছেন যাতে প্রত্যেক বছর তিনি 90,000 টাকা করে পান। এবারে যদি এলআইসি ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 8% এবং 7% হয়, এই 8% এবং 7% হয়, তবে তিনি কোথায় কত টাকা রেখেছেন, ঠিক আছে। তাহলে কোথায় কত টাকা রেখেছেন এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো আমি সমাধানটাতে কি করেছি, মনে করি মিস্টার এ এলআইসি ও ব্যাংক থেকে যথাক্রমে X টাকা ও Y টাকা রেখেছে। এবার দেখো অনেকেই এখানে বলবে যে আমি তো XY না ধরে X টাকা, আর আমি বলতেই পারতাম 12 লাখ মাইনাস X টাকা রেখেছেন, কিন্তু সেটাতে কি হতো, আমাদের বড় যেই নাম্বারটা নিয়ে কিন্তু বারবার লিখতে হতো, যেটা থেকে আমি সেদিকে না গিয়ে আমি কি করেছি, X ধরে নিয়েছি, Y ধরে নিয়েছি। আমরা জানি যে X + Y হবে হচ্ছে 12 লাখ টাকা, ঠিক আছে। এবার এলআইসির ক্ষেত্রে একই রকমভাবে আমি ক্যালকুলেট করলাম, যেরকম আগের অঙ্কটাতে ব্যাংক আর পোস্ট অফিসের জন্য ক্যালকুলেট করেছি, এবারেও আমি এলআইসির ক্ষেত্রে ক্যালকুলেট করব আর ব্যাংকের জন্য ক্যালকুলেট করব। এলআইসির ক্ষেত্রে কী আছে দেখো, আসল হচ্ছে X টাকা, সময় হচ্ছে 1 বছর, প্রত্যেক বছর দেখো 1 বছর কেন নিচ্ছি, 1 বছরের জন্য রাখছে এমনটা নয়, এখানে ক্যালকুলেট করতে বলেছে ওরকমভাবে যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 90,000 টাকা পান। তাহলে প্রতি বছর মানে 1 বছর, প্রত্যেক 1 বছরের জন্য উনি দেখতে চাইছেন আগে। তাহলে সময় হচ্ছে 1 বছর, এবং বার্ষিক সরল সুদের হার কিন্তু 8% এখানে বলা ছিল। এবার আমি তাহলে সুদটা ক্যালকুলেট করতে পারি। সুদ ইকুয়াল হচ্ছে PR/T/100। এবার P হচ্ছে X বসিয়ে দিলাম, আর হচ্ছে 8 বসালাম, আর T হচ্ছে 1 বসিয়ে দিলাম বাই 100। এবার এটা ইকুয়াল হচ্ছে 8x/100 টাকা, ক্যালকুলেট করে 8x/100 টাকা বেরোলো। এবারে ব্যাংকের জন্য একইভাবে ক্যালকুলেট করব। আবার ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে Y টাকা, সময় T হচ্ছে 1 বছর বা 1 বছর, আর বার্ষিক সুদের হার হচ্ছে R=7%। এবার হচ্ছে সুদটা আবার একই রকমভাবে ক্যালকুলেট করব, PTR/100। এবারে P এর ভ্যালু হচ্ছে এখানে এক্ষেত্রে Y বসিয়েছি, T এর ভ্যালু হচ্ছে 1 বসিয়েছি, আর বার্ষিক সুদের হার হচ্ছে 7 বসিয়েছি বাই 100 টাকা। এবারে দেখো এই 7Y/100 টাকা, এটাকে ক্যালকুলেট করলে বেরোচ্ছে। এবার প্রশ্নানুসারে এই যে আমি বললাম, প্রশ্নানুসারে আমি ওই 12 লাখটাকে বারবার নাড়াচাড়া করবো না বলে XY ধরেছিলাম, তাহলে ফার্স্টেই আমার যেটা লিখতে হবে X+Y হচ্ছে 12 লাখ, ঠিক আছে। শূন্যগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে গুনে গুনে লিখবে, 12 লাখে কিন্তু 5টা শূন্য রয়েছে, তো 5টা শূন্য গুনে গুনে লিখবে, ঠিক আছে, শূন্য যেন কম বেশি না হয়। এবং এই যে আমার তোমার এলআইসির ক্ষেত্রে যে সুদ বেরিয়েছিল 8x/100, আর এখানে ব্যাংকের ক্ষেত্রে যে সুদ বেরিয়েছিল 7y/100, এই দুটো যোগফল আমাদের কত বলেছিল, 90,000 টাকা, সেটাকে কিন্তু করেছি 90,000 টাকা। এবারে এটাকে দেখো আমি কিন্তু চাইলে এই 8x/100 যখন ছিল, অনেকেই কিন্তু এই জায়গাটা কাটাকুটি করতে পারো, কিন্তু আমি এখানে কাটাকুটি করিনি, কারণ এখানেও নিচে মানে
হরে 100 রয়েছে, এই ভগ্নাংশটার হরে 100, এই ভগ্নাংশেরও হরে 100, তাহলে এই দুটো কিন্তু 100 কিন্তু লসাগু করলে 100 হয়ে যাবে এবং উপরে কিন্তু খুব ইজিলি এই ক্যালকুলেশনটা করা যেতে পারে। যদি তুমি কাটাকাটি করো কিন্তু আবার এরকমই হবে, অযথা কাটাকুটি করার ওর জন্য কোনো দরকার নেই, এরকমই রাখবে এবং এরকমভাবে যোগটা করে দেবে, তাতে সুবিধা হবে। এবার দেখো এই 100টাকে এখানে ক্রস করে দিলাম এবং এটা কটা শূন্য হয়েছে দেখো, 9-এর পরে কিন্তু 6টা শূন্য হয়েছে, তাহলে 90 লাখ। এবারে এই যে দুটো ইকুয়েশন, এটাকে 1 নম্বর দিয়েছিলাম, এটাকে 2 নম্বর, এবার এই দুটোকে আমি সলভ করে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমরা কিন্তু 9-এ এটা শিখেছি কী করে করতে হয়। আমি কি করছি, 8 দিয়ে এই 1 নম্বর সমীকরণটাকে গুণ করছি। দেখো এখানে এক্সের সাথে 8 গুণ করা হয়েছে, আমি এখানে এক্সের সাথে 8টাকে আনতে চাইছি বলে 8 দিয়ে গুণ করছি। এবার এটা তো অলরেডি গুণ করাই আছে, ওর জন্য এটাকে আমি আর কিছুই করছি না, জাস্ট এটাকে গুণ করার পরে 2টাকে ওর থেকে বিয়োগ করে দেবো। কী করে দেখো, 8 দিয়ে যদি এটাকে গুণ করি দেখো কী হবে, 8x হবে, 8y হবে, সেটা লিখেছি 8x + 8y ইকুয়াল টু 8 দিয়ে যদি তুমি 12কে গুণ করো তাহলে হয়েছে 96, আর তারপরে যে কটা জিরো আছে বসিয়ে দিয়েছি, 5টা জিরো আছে বসিয়ে দিয়েছি। তাহলে ওইটা থেকে এবার করার পরে আমি মাইনাস করছি হচ্ছে 2-এর এই সমীকরণটাকে পুরো লিখেছি এখানে, দিয়ে এবার এই দুটোকে বিয়োগ করছি। আমি অলরেডি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে বসিয়ে দিয়েছি, বিয়োগ করে পাই। এবার অনেকেই এই জায়গাটাতে এরকম এত শর্টে না লিখে কিন্তু একটু বড় লেন্দি করে লিখতে পারো। 1 নং সমীকরণকে 8 দিয়ে গুণ করে তারপরে 2 নং সমীকরণ সেখান থেকে বিয়োগ করে পাই, এখানে এইভাবে লিখলেও চলবে। আচ্ছা, আবার 1 নং এবার ওয়াই এর ভ্যালুটা দেখো মাইনাস করে কিন্তু বেরিয়ে গেছে 60,000 টাকা, ঠিক আছে, জাস্ট একদম সিম্পলি মাইনাস হয়েছে, এটা কেটে গেছে, এই দুটোকে বিয়োগ হয়ে ওয়াই হয়েছে আর এই দুটো বিয়োগ হয়ে 60,000 টাকা হয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 6 লাখ টাকা হয়েছে, ঠিক আছে। টোটাল 5টা শূন্য আছে, তাহলে 6 লাখ টাকা হয়েছে। তাহলে এবারে 1 নং সমীকরণে এই ওয়াই এর মানটা বসিয়ে পাই। এই ওয়াই এর যে ভ্যালুটা সেটা আমি 1 নং সমীকরণ যেটাতে ছিল সেটাতে বসাচ্ছি। তাহলে দেখো ওয়াই এর ভ্যালুটা কী হচ্ছে, মাইনাস হয়ে যাবে তো 12 লাখের থেকে, যখনই ওয়াই এর ভ্যালুটা মাইনাস হয়ে যাবে এক্স পেয়ে যাবো। আমি এটা ডিরেক্ট করেছি, এক্স ইকুয়াল টু হচ্ছে 12 লাখ থেকে 6 লাখ মাইনাস করেছি, তাহলে 6 লাখ থাকছে। তাহলে দেখো এক্স আর ওয়াই দুটোই কিন্তু পেয়ে গেলাম। তাহলে এলআইসিতে রেখেছিল এক্স আর ব্যাংকে রেখেছিল ওয়াই টাকা, তাহলে দেখো দুটোই পেয়ে গেলাম এবং দু জায়গায় কিন্তু সমান পরিমাণে টাকা রয়েছে, 6 লাখ টাকা 6 লাখ টাকা করে কিন্তু উনি রেখেছেন। জাস্ট ফাইনালি অ্যান্সারটা লিখ, তাহলে ফাইনালি অ্যান্সারটা লিখেছি দেখো, মিস্টার এ এলআইসি ও ব্যাংকে যথাক্রমে 6 লাখ টাকা ও 6 লাখ টাকা রেখেছিলেন। তোমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের যে ক্লাস 10-এর যে অঙ্ক এখানেই শেষ হয়ে যাচ্ছে। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থেকো সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য চ্যানেলটিকে। এবং এই যে আমি যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমাদের করে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। আর এরকমই নানা রকম অঙ্কের ভিডিও কিন্তু আমি ছেড়ে থাকি, বিশেষ করে অঙ্ক বিষয়টা নিয়ে যে সমস্ত ভিডিও সেগুলো ছেড়ে থাকি, এবং অন্যান্য বিষয়েও আমি চেষ্টা করব পরবর্তীকালে ছাড়ার জন্য। আর এই সরল সুদের অঙ্কগুলো কিন্তু অলরেডি আমি করিয়েছি, ঠিক আছে, অলরেডি আমার করানো আছে, সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। আর অঙ্কগুলো কিন্তু নিজেরা প্রথমে চেষ্টা করবে, যদি না পারো তারপরে কিন্তু আমার ভিডিওটা দেখে হেল্প নিতে পারো, বা তোমরা এই অঙ্কগুলো যেভাবে আমি করেছি সেভাবেই করতে হবে এমনটা নাও হতে পারে। তুমি নিজের মতন করে অঙ্ক কিন্তু তুমি করতে পারো তোমার বইয়ের সাহায্য নিয়ে, কিন্তু তুমি অন্যভাবে অঙ্ক করতে পারো, নানানভাবে অঙ্ক দেখবে বইতে করে দেওয়া আছে, এবং আমার অন্য ভিডিওগুলো তো দেখবে, সেগুলোতেও দেখবে আমি অঙ্কগুলো কিন্তু নানানভাবে আলোচনা করে থাকি, সেখান থেকেও তোমরা হেল্প নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।